আচার্য মশাই, আপনি এখন এসেছেন? সবকিছু শেষ হয়ে গেছে। কতবার আপনাকে কল করলাম, আপনার শিষ্যদের কাছে সুপারিশ করলাম, কিন্তু আপনি এমন সময় এসেছে যখন আমার স্বামীর লাশ আমার চোখের সামনে পড়ে আছে। কুমুদ কান্না করতে করতে আচার্য শ্রীধরের কাছে এসব বলছিল। আচার্য শ্রীধরও কুমুদের স্বামীর চোখ বন্ধ করে দিয়ে বলে, ভগবান যোগেশের আত্মাকে শান্তি দিক। এই কথা বলে আচার্য যখন যোগেশের আত্মাকে একটু কাছে থেকে দেখে, তখন কয়েক মুহূর্তের জন্য তার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। কারণ যোগেশের শরীরের বিভিন্ন অংশ কাটা ছিল, তার উপর তার চেহারায় অনেকগুলো চাকুর আঘাতের চিহ্ন ছিল, আর একটা চাকু তার বুকে ঢোকানো ছিল। তার হাতের নখে মাংসের টুকরো ঢোকানো ছিল, আর পায়ের আঙ্গুলগুলোও কাটা ছিল। আচার্য শ্রীধর তার লাশ দেখে কোনো কিছু বলার আগেই সে ঘরের কোনো এক কোণা থেকে ছটফটানির আওয়াজ শুনতে পায় কারো। ও এখনো বেঁচে আছে, চলো জলদি উঠো, চলো ওকে হাসপাতালে নিয়ে যাই। কুমুদ, তুমি শুনতে পাচ্ছ? নয়তো লক্ষ্মী এখানেই মারা যাবে। আচার্য শ্রীধর লক্ষ্মীকে দেখা মাত্র তার কাছে যায়, আর তার মাথা নিচের কোলে রেখে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। মরে যাক আমার মেয়ে, এমনি তো আমার কি বা আছে? সবকিছু তো শেষ করে দিয়েছে। যা যা হয়েছে তা ওই করেছে। এই ডাইনি আমার যোগেশকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। কুমুদ এক নজরে তার স্বামীর দিকে তাকিয়ে এই সব বলে দেয়। আচার্য কুমুদের কথার কোনো আগামাথাই খুঁজে পাচ্ছিল না। না, তুমি মিথ্যা বলছো কুমুদ, লক্ষ্মী এমনটা করতেই পারে না, তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আচার্য শ্রীধর যখন এসব বলছিল, তখন লক্ষ্মী বেহুশ অবস্থাতেই রক্তবমি করতে শুরু করে। তার বেহুশ চোখ থেকেই রক্ত গড়িয়ে পড়ছিল। আচার্য শ্রীধর যখন লক্ষ্মীর পলক ওঠায়, তখন সেও ভয়ে কেঁপে ওঠে, কারণ লক্ষ্মীর চোখের জায়গায় বড় কালো গর্ত ছিল, আর ওই গর্ত থেকে এক ডাইনির আঙ্গুল বেরিয়ে আসছিল। এসব দেখে আচার্য লক্ষ্মীকে তার মতো ছেড়ে দিয়ে পিছনে সরে যায়, আর তৎক্ষণাৎ কুমুদের হাত ধরে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর বলে, কুমুদ, এখন তোমার এখানে থাকা কোনো বিপত্তি থেকে কম কিছু না। এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়তে হবে। এতে কুমুদ আচার্য শ্রীধরের কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়, আর বলে, আচার্য, আপনি এই কাজটাকে যতটা সহজ ভাবছেন, এই কাজটা ততটাই কঠিন। আমি আর আমার স্বামী বিগত 7 ঘন্টা ধরে ওর সাথে লড়াই করছি, এই কারণে আমার বাড়ির এই অবস্থা হয়েছে। তারপর যখন আমার উপর বিপদে আসে, তখন আমার স্বামী আমাকে বাঁচানোর জন্য নিজের জান কোরবান করে দেয়। এখন যদি আপনি দরজা অবধি যান, তাহলে লক্ষ্মী জেগে উঠবে। কুমুদের কাছ থেকে লক্ষ্মীর কথা শুনে যখন আচার্য লক্ষ্মীর দিকে তাকায়, তখন সে দেখে সে এখনো রক্ত বমি করছে। ও মারবে আমাকে? ও, যে এখন নিজেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এখন জলদি আমার সাথে এই বাড়ি থেকে বের হও, তারপর পুলিশের কাছে গিয়ে তাদের সব সত্যি কথা বলে দেব। বাড়ি থেকে বের হওয়ার কথা শুনে কুমুদ প্রচন্ড ভয় পেতে শুরু করে। না, বাড়ির বাইরে যেও না, নয়তো জেগে যাবে, ও আর বাঁচতে পারবো না। উঠে এসো কুমুদ, আমি আছি না, আমি তোমার কিছু হতে দেব না, আমাকে বিশ্বাস করো। আচার্য শ্রীধরের কথা শুনে কুমুদ তার হাত ধরে কাঁপতে কাঁপতে বের হতে যাবে, ঠিক তখনই তারা একজনের ঘুমরানোর আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে কুমুদ যখন পিছনে ঘুরে তাকায়, তখন দেখে লক্ষ্মী রক্তবমি করছে। এমন সময় আচার্য শ্রীধর কুমুদকে ইশারা দিয়ে যোগেশের লাশের দিকে তাকাতে বলে। তাকে দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। যোগেশের লাশ আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছিল। এর মানে একদম পরিষ্কার ছিল যে এখন যোগেশ কারো বসে আছে। কিন্তু পরক্ষণেই আচার্য শ্রীধর কুমুদের হাত ধরে টানতে টানতে তাকে দরজার কাছে নিয়ে যায়। সে দরজা খোলার জন্য হ্যান্ডেল ধরতেই কেউ আচার্য শ্রীধরের ঘাড়ের উপর হাত রাখে, আর তার কানে কানে বলে, এত কিসের তারা আচার্য? আপনি তো একটু আগেই আমাদের বাড়িতে আসলেন, আর আমার স্ত্রীর সাথে আপনি এখনো নোংরামি করেননি, সেটা ছাড়া কিভাবে যাচ্ছেন? এই কথা শোনার পর আচার্য শ্রীধর যখন পিছনে ঘুরে তাকায়, তখন তার চোখ কপালে উঠে যায়, কারণ তার কাঁধের উপর আর কেউ না, যোগেশই ছিল। যোগেশের চেহারা এখন আগের থেকেও আরো বেশি ভয়ানক হয়ে উঠেছিল। তারপর চেহারায় যে ক্ষত চিহ্নগুলো ছিল, সেগুলো থেকে এখন পোকামাকড় বের হচ্ছিল। এসব দেখে আচার্য শ্রীধরের রূপ কেঁপে ওঠে, কিন্তু সে কোনো কিছু বুঝে ওঠার আগেই যোগেশ
আচার্য শ্রীধারের ঘাড় চেপে ধরে আর তাকে উপরে উঠিয়ে ফেলে। নিজের চোখের সামনে এসব হতে দেখে কুমুদ যোগেশের পা ধরে মিনতি করতে শুরু করে। আচার্যকে ছেড়ে দিন, সে কোনো ভুল করেনি, ছেড়ে দিন উনাকে, আপনার গুনাহগার আমি, আচার্য না। কুমুদ তার কথা শেষ করতে যোগেশ তাকে একটি লাথি মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর আচার্য শ্রীধারের গলা আরো জোরে চেপে ধরে আর বলে। আচার্যের চোখের মণিগুলো এখন ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। এমন সময় অনেক সাহস করে আচার্য শ্রীধার তার পকেট থেকে একটি রুদ্রাংশের মালা বের করে আর তারপর সেটা যোগেশের গলায় পরিয়ে দেয়। এতে যোগেশ আবার একটা লাশে পরিণত হয় আর আচার্য আবার মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে আচার্য শ্রীধার আবার দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা খুলে না। তারপর আবার ঘরের এক কোণা থেকে কারো যন্ত্রণার ছটফটানির আওয়াজ শোনা যায়। আচার্য আস্তে আস্তে যখন ওই আওয়াজটার পিছু করে তখন সে তেমন বিশেষ ও ভয়ানক কিছুই খুঁজে পায় না। এমন সময় হঠাৎ করে তার চোখ আটকে যায়, তার চোখ দিয়ে অশ্রুর বন্যা বইতে শুরু করে, কারণ আচার্য শ্রীধারের সামনেই কুমুদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। আসলে যোগেশ যখন কুমুদকে লাথি মেরেছিল তখন একটি ধারালো জিনিস কুমুদের বুকের ভিতর ঢুকে গিয়েছিল। এটা কিভাবে হলো কুমুদ? তুমিও এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আচার্য কুমুদের পাশে বসে নিজের শোক মানাচ্ছিল, কিন্তু কুমুদের চেহারায় এক তৃপ্তির হাসি ছিল। কথায় আছে না শ্রীধর, যাদের মিলন ভাগ্যে নেই তাদের মিলন অসাধারণ। কেউ জানতো আমি যাওয়ার পর তুমি ব্রহ্মচারী হয়ে যাবে, আমার শ্রীধর থেকে আচার্য শ্রীধর হয়ে যাবে? কিন্তু দেখো, হয়তো আমাদের ভালোবাসা সত্যিই ছিল, আমরা পবিত্র ছিলাম, তাই তো আমি মরার সময় তোমার চেহারা দেখতে পাচ্ছি। আমরা কোনো ভুল করিনি, আর আমি তোমার কিছু হতে দেব না কুমুদ। আমরা এখনই হাসপাতালে যাব। না শ্রীধর, আমি জানি আমার শেষ সময় চলে এসেছে। আমি তোমার প্রেমিকা হওয়ার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি, কিন্তু আমি একজন স্ত্রীর দায়িত্ব পালন করতে চাই। আমাকে এখন যেতে দাও শ্রীধর, আমি ক্লান্ত হয়ে গেছি ভালোবাসা খুঁজতে খুঁজতে। কিন্তু আমি এখনো জীবিত, আর জীবিতই থাকতে চাই। ব্যাস ওই ডাইনির জ্ঞান ফেরার আগে ওর গলা টিপে ওকে প্রাণে মেরে ফেলো। এসব কি ফালতু কথা বলছো তুমি? ও কোনো ডাইনি না, ও লক্ষ্মী, ও মরেনি, বেঁচে আছে। কুমুদ আর আমি তোমার মতো খুনি না। আমি লক্ষ্মীকে হাসপাতালে নিয়ে যাব। নিজের প্রেমিকের মুখ থেকে খুনি ডাক শুনে কুমুদ হাসতে শুরু করে। হয়তো সে এখন তার ভুল বুঝতে পেরেছিল। তুমি একদম ঠিক বলেছ শ্রীধর, আমি একটা খুনি। প্রথমে তোমার ভালোবাসাকে খুন করেছি, আর তারপর ওই বেচারি লক্ষ্মীর, যার কারণে আজ আমার এই দিন দেখতে হচ্ছে। না, কুমুদ লক্ষ্মী বেঁচে আছে। তুমি যাকে মেরেছিলে সে অলক্ষ্মী ছিল, লক্ষ্মী নয়। আর তুমি এইসব আমাকে বলেছিলে। না শ্রীধর, এই খেলা তো ভাগ্য আমার সাথে খেলেছে। তোমাকে ছেড়ে যাওয়ার পর আমি এক ধনী ব্যক্তিকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম জীবনে আর কোনো সুখ পাই আর না পাই বৃদ্ধকালে শান্তিতে মরতে পারবো, কিন্তু না, যোগেশ কখনো আমাকে বাচ্চা দিতে পারেনি। আমরা অনেক ট্রিটমেন্ট করাই, আমেরিকাতে গিয়েও চিকিৎসা নেই, কিন্তু কোনো কিছুতে কিছুই হয় না। তারপর ক্লান্ত হয়ে আমরা 10 বছরের দুটি যমজ মেয়েকে দত্তক নিই, লক্ষ্মী আর অলক্ষ্মী। ওরা দুজন আমাদের বাড়িতে আসার পর থেকেই যোগেশের ব্যবসা ডুবতে শুরু করে। বড় বড় আচার্য আর অ্যাস্ট্রোলজিদের কাছ থেকে সেবাও নেই। সবাই বলতো অলক্ষ্মী অশুভ। যেভাবে লক্ষ্মী ধন দৌলত ও সুখের দেবী, ঠিক সেইভাবে অলক্ষ্মী দরিদ্রতার দুঃখের প্রতীক। আরো যতদিন আমাদের সাথে থাকবে ততদিন পর্যন্ত আমাদের ব্যবসা ডুবতে থাকবে। তাই আমি আর যোগেশ একটি প্ল্যান বানাই যে আমরা হানিমুন করতে 1 মাসের জন্য লন্ডন যাব, আর যাওয়ার আগে অলক্ষ্মীকে বাড়ির বেসমেন্টে বন্ধ করে রেখে যাব, যেখানে সে ক্ষুধা আর তৃষ্ণায় একা একাই মরে যাবে। আর ঠিক এমনটাই হয়। আমরা যখন বাড়ি ফিরে আসি তখন লাশ পচার গন্ধে পুরো বাড়ি গন্ধ হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম আমাদের সকল সমস্যা একা একাই দূর হয়ে গেছে, কিন্তু কে জানতো যে আমরা শয়তানের বাড়িতে গিয়ে তাকে দাওয়াত দিয়ে এসেছি, তাও আমাদের ধ্বংসের,
তারপর কয়েক মাসের মধ্যে আমরা রাস্তায় চলে আসি, সবকিছু বিক্রি হয়ে যায়। অসহায় হয়ে আমরা যখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন একজন আমাদের একটি আশ্রমের ঠিকানা দেয়। এরপর যখন আমরা সেখানে যাই, তখন দেখি ওই আশ্রমের আচার্য তুমি। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আবার তোমার কাছে চলে যাই। চিন্তা ভাবনা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে তখন আমার সিদ্ধান্তগুলো দুর্বল হয়ে পড়েছিল। এত কিছু জানার পর শ্রীধর কুমুদকে শুধু এইটুকুই বলে, তুমি এক শয়তানের কথা বলেছিলে। কে সে? শ্রীধর, আমি যাকে অলক্ষী ভেবে বেসমেন্টে বন্ধ করে রেখেছিলাম সে লক্ষ্মী ছিল, আর এই চাল অলক্ষী নিজেই চেলেছিল। হয়তো সে বুঝতে পেরে গিয়েছিল আমরা ওকে মরার জন্য এখানেই রেখে যাচ্ছি, তাই অলক্ষী কালো জাদুর সাহায্যে লক্ষ্মীকে নিজের জায়গায় বন্ধ করে রেখে দিয়েছিল, আর বেচারি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মরে গিয়েছিল। এখন তোমার সামনে যে মেয়েটা রক্ত বমি করছে সে লক্ষ্মী নয়, সে অলক্ষী, যার শরীরে লক্ষ্মীর আত্মা আর আমার স্বামী যোগেশের আত্মা আছে। কবজায়? এটা কিভাবে সম্ভব? সব সম্ভব না জানি, কিন্তু কোথা থেকে অলক্ষী কালো জাদু শিখেছিল, তাই তো সে লক্ষ্মীর আত্মাটাকে নিজের বশে করে নিয়েছে। তারপর আমি যখন এই ব্যাপারটা জানতে পারি, তখন আমি ওর খাবারে বিষ মিলিয়ে দিই, কিন্তু ওই খাবারটা ও অর্ধেক খায়। যদি পুরোটা খেয়ে নিত তাহলে হয়তো আমি বিধবা হয়ে মরতাম না। ওই বিষের প্রভাব যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, আর ও এখন যে কোনো সময় জেগে উঠতে পারে। শ্রীধর, কুমুদের কাছে সবকিছু শোনার পর শ্রীধরের চোখ কপালে উঠে গিয়েছিল। সে এখন সত্যিই খুব ভয় পাচ্ছিল। সে যখন কুমুদের সাথে কথা বলছিল, তখন সে তার পিছনে থাকা কারো অস্তিত্ব টের পায়। শ্রীধর যখন পিছনে ঘুরে তাকায়, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। অলক্ষী তার সামনেই নিজের হাড়ের মাংস খুঁড়ে খাচ্ছিল। সে তৎক্ষণাৎ তার পকেটে হাতিয়ে রুদ্রাংশের মালা খুঁজতে শুরু করে, কিন্তু সেটা তো সে কিছুক্ষণ আগেই যোগেশকে শান্ত করার জন্য যোগেশের গলায় পরিয়ে দিয়েছিল। শ্রীধর বুঝতে পেরে গিয়েছিল এখন সে তার প্রাণ সংকটে পড়েছে। সে ভয়ে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই অলক্ষী শ্রীধরের গলা চেপে ধরে আর তাকে উপরে উঠিয়ে নেয়। ওকে ছেড়ে দে ডাইনি, আমার শ্রীধর তোর কি ক্ষতি করেছে? তোর বোনকে আমি মেরেছিলাম, তাহলে তার শাস্তি তুই আমার শ্রীধরকে কেন দিচ্ছিস? কেন? যখন তোর প্রিয়জন তোর চোখের সামনে মরে যায় তখন তোর খুব কষ্ট হচ্ছে? আমার লক্ষ্মীও এভাবে ছটফট করেছে, এর শাস্তি তো তুই পাবি। একথা বলার সাথে সাথে অলক্ষীর রাগ ৭ আসমানের উপর পৌঁছে যায়, যার কারণেই সে শ্রীধরের গলা এত জোরে চেপে ধরে আর তার চোখের মণিগুলো ফেটে বাইরে বেরিয়ে যায়। শ্রীধরের এরকম বিভৎস মৃত্যু দেখে কুমুদও মরে যায়। পরের দিন সকালে যখন পুলিশ এই মামলার ব্যাপারে জানতে পারে, তখন তারাও কিছু বুঝতে পারে না, কিন্তু মামলাটা রফাদফা করার জন্য তারা কুমুদ আর শ্রীধরের কলেজের প্রেমের গল্পটাকে কাজে লাগিয়ে কেসটার মধ্যে নতুন একটা মোড় ঘুরিয়ে দেয় আর পাবলিককে নতুন একটা গল্প শুনিয়ে দেয় যে কুমুদ আর শ্রীধরের মাঝে অবৈধ সম্পর্ক ছিল। আর যখনই এই কথাটা যোগেশ মানে কুমুদের স্বামী জানতে পারে, তখন সে ষড়যন্ত্র করে দুজনকেই মেরে ফেলে আর তাদের মরার পর নিজেও আত্মহত্যা করে নেয়। আর বাকি রইল অলক্ষী। তো এখন সে তার যৌবন একটি সরকারি অনাথ আশ্রমে কাটাচ্ছে। সেখানে তার খোঁজ নেওয়ার মতো একজনই আছে, আর সে হচ্ছে তার বোনের আত্মা লক্ষ্মী, যার সাথে সে আজও ঘন্টার পর ঘন্টা কথা বলে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।